এই যা, আজকেও দেরি হয়ে গেল। একটু পরেই তো আমার ক্লাস। এখন কি করি? ও মাই গড! ও, আপনারা বুঝতে পারছেন না তাই তো? ইনি হলো আমাদের গল্পের নায়িকা মিম। তিনি বর্তমান পাবনা গভর্নমেন্ট কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষিকা। গল্পের সাথে থাকেন, বাকিটুকু জানতে পারবেন। এখন কি করি আমি? ওই তো সামনে একটা রিক্সা দেখা যায়। মামা, যাবেন? যে যাব হয়ে যাবেন আপনি ম্যাডাম। গভর্নমেন্ট কলেজ মামা। কথাটা বলে আমি রিক্সায় উঠে পড়ি। ওকে, চলেন। যেতে আমার পরিচয়টা তাহলে দিয়ে দিই। আমি হলাম সানজিদা সুলতানা মিম। পড়ালেখা শেষ করে এখন একটি কলেজে ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষিকা পদে আছি। বাড়িতে আমি আর মা বাবা কেউই নেই। ছোট থাকতে বাবা কী জিনিস বুঝিনি। ছোট বয়সে বাবা মারা যায়। মা অনেক কষ্ট করে পরের বাসায় কাজ করে আমাকে পড়ায়। পরিবারের কষ্ট দেখে আমার মধ্যে একটা দেব আসে। আমিও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। পড়াশোনা বাদে কখনো ডানে ভাবে তাকাইনি। ভালোবাসা কী জিনিস কখনো পেয়ে ওঠা হয়নি। পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে আমি আর মা এই তো বেশ আছি। আপনাদের পরিচয় দিতে দিতে আমি কলেজেই চলে আসলাম। তারপরে মিম রিক্সা থেকে নেমে সোজা ক্লাসরুমের উদ্দেশ্যে যায়, কেননা তারা আসতে আসতে 5 মিনিট দেরি হয়ে গেছে। তাই আর অফিস রুমে নাকি সোজা ক্লাসরুমে চলে যায়। গুড মর্নিং সবাই, কেমন আছো তোমরা? তার কথার উদ্দেশ্যে সবাই বলে ভালো আছি, আর প্রতি উত্তর দেয় আপনি ভালো আছেন তো ম্যাম? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকে তোমাদের যে লেকচারটা বোঝালাম সেটা তো আশা করি তোমাদের বোঝা উচিত। তো এখন সেটার উপরে তোমাদের প্রশ্ন ধরবো। আশা করি তোমরা সবাই পারবা। ইয়েস ম্যাম, আমরা চেষ্টা করব। আচ্ছা বলো তো, যদি কোনো কিছুর উপরে বোঝায় তাহলে আমরা প্রিপোজিশনে এখানে কি বসাতে পারি? ম্যাম, ওভার বসতে পারি? এই তো, গুড। এরপর মিম একটার পর একটা সবাইকে প্রশ্ন ধরে। দেখতে দেখতে সবাই তার সঠিকভাবে উত্তর দেয়। এর মাঝে মিমের চোখে পড়ে পিছনে একটা ছেলে মাথা নিচু করে বেঞ্চের সাথে বসে আছে। এই ছেলে, তুমি এভাবে বসে আছো কেন? দাঁড়াও বলছি, তাড়াতাড়ি দাঁড়াও। মিমের কথার কোনো প্রতি উত্তর নেই। এভাবে মিম অনেকবার ডাকে, কিন্তু ছেলেটা কোনো সাড়া দেয় না। শেষমেশ উপায় না পেয়ে মিম রেগে ছেলেটার সামনে যায়। এই, তোর কত বড় সাহস! কখন থেকে তোকে ডাকছি? এক চোট দিয়ে দাঁত ভেঙে ফেলবো, বেয়াদব কোথাকার। ম্যাম ম্যাম ম্যাম, আমি সরি, বুঝতে পারি নাই। কথাটা শুনে মিমের আরও রাগ বেড়ে যায়। ঠাস করে ছেলেটাকে 2টা থাপ্পড় মেরে দেয়। তারপরে কলার ধরে সবার সামনে ব্ল্যাকবোর্ডে নিয়ে যায়। এই, তোর পোশাকের এই অবস্থা কেন? এই জামা কতদিন ধরে পরে? ময়লার জং ধরে গেছে। বাকি সবার ড্রেস দেখতো। আর তোর এই পোশাক কেন? তোদের মতো বস্তির ছেলে এখানে কি চান্স পায়? কথাটা শুনে সবাই হা হা করে হেসে ওঠে। এই থাম তোমরা। এই, তুই এখন কালকে যে ক্লাসটা নিয়েছি, কি কি বুঝাইছি সব আমাদেরকে বোঝাবে। আমিও এখন তোর স্টুডেন্ট। কথাটা শুনেই সত্যি এবার আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। নিজের কাছেই এতটা খারাপ লাগতে শুরু করলো। মনে হচ্ছিল এক দৌড়ে ক্লাস থেকে বের হয়ে যায়, আর যেন কখনোই এদের মুখ না দেখতে হয়। আসলে কালকে আমি ক্লাসটা পরিপূর্ণ করতে পারি নাই। শেষের দিকে পিছন দরজা দিয়ে ঢুকি। লাস্টের 5 মিনিট করে বুঝতে পারলাম ক্লাসটা প্রিপোজিশনের টপিকে ছিল। তারপর আর সংকোচ না করে ম্যাডামকে বললাম, ম্যাডাম আমি তো কালকে ক্লাসটা পরিপূর্ণ করতে পারি নাই। কি বললি তুই? কথাটা শুনে ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করলো। তারপরে বলতে থাকলো, হয় আমাদেরকে আজকে তুই বোঝাবি, না হয় সবার সামনে কান ধরে উঠবে বসবে, বস্তির ছেলে। এবার আমার ভিতরটা রাগে যেতে আগুন ধরে গেল। কথাটা শুনে চুপচাপ ব্ল্যাকবোর্ডে চলে গেলাম। তারপর বলতে থাকলাম, প্রিপোজিশন কি? সবাইকে আমাদের জানতে হবে আসলে প্রিপোজিশনটা কি। আমরা যদি বাংলাতে একটু ভেঙে বলছি তাহলে বুঝতে পারবো। আমরা যেটা খাবার খেতে গিয়ে মাঝে মাঝে পানি খাওয়া লাগে,
ঠিক তেমনই ইংরেজির প্রতিটা সেন্টেন্স বলতে গেলে মাঝে মাঝে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। যেমন সে ঢাকায় থাকে, এখানে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো সেন্টেন্সটা পাস্ট ফরম্যাটে আছে, কেননা আমরা জানি কোনো ওয়ার্ডের লাস্টে ইডি থাকলে ওইটা পাস্ট ফরম্যাটে থাকে। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করি, হি লিভড ঢাকা এমন হয়। কিন্তু আগে বললাম খাবারের সাথে পানি লাগে, আমাদের ঠিক তেমনই এখানে একটা শব্দ ব্যবহার করতে হবে। যদি কোনো কিছুর ভিতরে বোঝা যায়, যেমন রুমের ভিতরে, আকাশের ভিতরে, তেমনই আমরা খেয়াল করলে বুঝতে পারবো সেটা ঢাকার ভিতরে থাকে, তাহলে আমরা এখানে ইন বসাবো। তাহলে সেন্টেন্সটা হয় হি লিভড ইন ঢাকা। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা পরবর্তীতে একটু মনোযোগ দিই। এভাবে আস্তে আস্তে করে 30টা মিনিট চলে যায়। অভ্র সুন্দর করে ক্লাসটা পরিপূর্ণ বোঝানো শেষ করে তারপর বলে ওঠে, এবার অন্তত আশা করি প্রিপোজিশন নিয়ে কারোর কোনো সমস্যা নেই। হলো বুঝো ম্যাডাম 30 দিনে যেটা বোঝাতে পারলো না তুমি একদিনে সবটাই ক্লিয়ার করে দিলে। তারপর আমি সোজা ম্যাডামের কাছে যাই আর বলতে থাকি, আপনি আমার সিনিয়র এবং শিক্ষিকা, আপনার প্রতি আমার অনেক সম্মান আছে। আশা করি আপনার বাড়িতেও মা আছে। কেউ যদি আপনার মাকে নিয়ে কটূক্তি করে, কথা বলে, আপনার কেমন লাগবে? নেন, আপনি আমাকে মারলেন, অপমান করলেন, তারপরও আমি কিছু মনে করিনি। কিন্তু যখন আপনি আমার মাকে নিয়ে কথা বললেন, আমার ভিতরটা মনে হচ্ছিল ফেটে গেছে। সত্যি আপনারা মানুষকে মানুষ মনে করেন না কেন? কলেজে আসার সময় কি কোথাও লেখা ছিল যে প্রতিদিন ভালো ভালো জামা কাপড় পরে আসতে হবে? হ্যাঁ, আমার বাবা নেই, আমি নিজে কাজ করে নিজের পরিবার চালাতে হয়। এখন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপাতির দাম বেশি, সারা রাত কাজ করেও পড়ালেখার খরচ চালিয়ে মায়ের মুখে দুবেলা ভাত ডাল দিয়ে নিজে ঠিকঠাক খেতেই পারি না। সেই জায়গায় তো নতুন নতুন জামা কাপড় আমার কাছে অনেক বিলাসিতা। হ্যাঁ, আপনারা তো অনেক বড়লোক ফ্যামিলির, এখানে যারা আছে তারাও অনেক বড়লোক, তাই তারা আজকে নতুন কালারের আবার নতুন নতুন করে পোশাক পরে আসতে পারে, কিন্তু আমি তো এক বছরও একটা পোশাক কেনার সামর্থ্য থাকে না। হ্যাঁ, এই প্রশ্ন কেন আমাকে করলেন? ওই যে উপরে একজন আছে না, তাকে করেন। উনি তো আমাকে এই পৃথিবীতে পাঠাইছে আর আপনাদেরকেও পাঠাইছে। যদি আমার হাতে সব কিছু থাকতো তাহলে তো আমি নিজেই এই জায়গায় থাকতাম না, তাই না? তারপরেও আমি অনেক খুশি, কেননা আর যাই হোক আপনাদের মতো এতটা অহংকারী না। সত্যি তো, সেটা ঠিকই বললো। আমি তো খেয়াল করে ওর দিকে তাকালাম, ওর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝর। ও আর দাঁড়িয়ে না থেকে সোজা পিছনে গিয়ে বসে মাথা নিচু করে। আমি আর কোনো কথা বাড়ালাম না, সবাইকে বললাম আমার নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবে। কথাটা বলেই আমি ক্লাসরুম থেকে বের হয়ে আসি, সোজা অফিস রুমে চেয়ারে বসে পড়লাম। এসে আসলে আমার নিজের কাছে এখন খারাপ লাগছে, ছেলেটাকে এতগুলো কথা বললাম, আমার ঠিক হয়নি। কথাগুলো শুনেই মিমের যেন হুঁশ উড়ে গেল। এভাবে দেখতে দেখতে দিনটা চলে যায়। পরের দিন সকালে, মা খাবার হয়েছে? হ্যাঁ রে মা, প্রায় শেষ, আমি আনতেছি। ওকে, তাড়াতাড়ি আমার রুমে নিয়ে আসো। আচ্ছা, আনতেছি। এর 5 মিনিটের মধ্যে মা আমার রুমে খাবার নিয়ে আসলো। তাড়াতাড়ি দাও, খেয়ে আবার কলেজে যেতে হবে। আসতে দিবি তো? এই নে। আচ্ছা মা, কিছু মনে না করলে একটা কথা বলি। বলো। অনেক দিন তোই হলো, একটা দেখে শুনে বিয়ে কর। আমারও তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে। তুমি আবার শুরু করলে? তুমি নিজেই দেখো নাই আব্বু তোমার উপর কি অত্যাচারটা করেছে? আমি আর কোনো ছেলে মানুষকে বিশ্বাস করব না, আমার দ্বারা বিয়ে করা হবে না। এই বিষয়ে তুমি আর একটা কথাও বলবে না। এ কথা বললেই তো এমন করিস। আচ্ছা দেখ, তোর যা ভালো হয় কর। এরপর মিম খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। কলেজ যেতেই সে রাস্তায় দেখে, এই এটা কালকের ওই ছেলে না? এখানে কি করে দেখি তো। তারপর আমি একটু সামনে গিয়ে দেখি, যা দেখি তা দেখে আমি তো অবাক, কেননা পচা শিশুদের ছেলেটা নিজের হাতে খাইয়ে দিচ্ছে। নিজের অজান্তিক ঘটনাটা দেখে আমার ঠোঁটে মুচকে হাসি ফুটে উঠল আর বলে ফেললাম মাশাল্লাহ। এরপর কলেজে চলে আসলাম।
এভাবে দেখতে দেখতে 10টা বেজে যায়। আজকে ইংলিশ ক্লাস দুপুর 1টায়। আর এইদিকে মিমের কেন জানি এই বুকের মধ্যে অস্থিরতা কাজ করতেছে, কখন ক্লাসে যাবে আর কখনই ছেলেটার সাথে কথা বলবে আর কালকের জন্য সরি বলবে। এখন নিজের কাছে খারাপ লাগতেছে, এমনকি সে টেনশনে কালকে রাতে ঘুমাতে পারে নাই। এইভাবে দেখতে দেখতে 1টা বেজে যায়। মিম তাড়াতাড়ি ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা দেয়, গিয়ে সবাইকে বলে, কী ব্যাপার, সবাই ভালো আছো তো? হ্যাঁ ম্যাম, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তারপরে আবার চোখ যেন কালকে ছেলেটাকে খুঁজতে থাকে। আমি হেঁটে লাইন পিছু চলে যাই, কিন্তু গিয়ে ছেলেটাকে কোথাও পাই না। আর মুখে একরাশ হতাশা নিয়ে চলে আসি। তারপর কোনো রকম ক্লাসটা নিই এবং আসার সময় জিজ্ঞাসা করি ওই আকাশ, কালকের ছেলেটা কই রে? ওরে তো আজকে দেখতেছি না। ম্যাম জানি না তো, ও প্রতিদিন 2টা ক্লাসের বেশি করে না। বলো কি? কালকে তো দেখে মনে হলো অনেক মেধাবী একজন, তাহলে 2টা ক্লাসের বেশি করে না কেন? ম্যাম শুনেছি এখান থেকে গিয়ে নাকি ইট ভাটায় কাজ করে। বুঝতে পারলাম না আকাশ, ওর ব্যাপারে একটু খুলে বলো তো। কই থাকে আর কি করে? আসলে ম্যাম আমি খুব বেশি একটা জানি না, তবে শুনেছি ছোটবেলায় নাকি কারা যেন ওকে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়, ওখান থেকে একটা এতিমখানায় যায়, ওখানেই বেড়ে ওঠা। যখন ওর 8 বছর বয়স তখন একটা ফ্যামিলি তাকে দত্তক নেয়, কিন্তু তার 3 বছর পরেই যে আঙ্কেল আর আন্টি দত্তক নেয়, হ্যাঁ আঙ্কেল একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, আর তার যা কিছু ছিল তা ওই আঙ্কেলের ভাই দখল করে নেয়। শেষে ওই আন্টি আর ওকে রাস্তায় বের করে দেয়। এখন শুনে ও নাকি ওই পাশের বস্তিতে থাকে, সারাদিন ইট ভাটায় কাজ করে 120 টাকা পায়। সারাদিন বলতেও ভুল, 12টা থেকে বিকাল 5টা। তবে আগে এখানে ক্লাস করে আর ওই 120 টাকায় ওর সংসার চলে। আর শুনেছি সন্ধ্যা থেকে নাকি রাত 10টা পর্যন্ত পাশের গলিতে চায়ের দোকান দেয়, এইটাই দিয়ে ওর পড়ালেখা, তাদের দুজন খাওয়া দাওয়া বেঁচে থাকা চলে। তাহলে ও লেখাপড়া কখন করে? ম্যাম যতটুকু শুনেছি ভোর রাত 10টার পর থেকে যতটুকু পারে পড়ালেখা করে। কথাগুলো শুনে নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসলো। কাউকে বুঝতে না দিয়ে 2 চোখের পানি আড়াল মুছে নিই। তারপর বলি, আচ্ছা যাও এখন। এরপর আমি অফিস রুমে চলে আসি। এরপর কিছুতেই যেন মিমের মনে শান্তি হচ্ছে না, কেমন যেন অশান্তিতে ওর মন ভরে আছে। একটা ছেলের জীবনে এত কষ্ট, এত স্ট্রাগল কি করে থাকতে পারে? প্রথমে মিম মনে করেছিল ওর জীবনে এমন কষ্ট, কিন্তু এখন তো তা দেখে তার একদম হুঁশি উড়ে যায়। এইভাবে দেখতে দেখতে 3টা দিন চলে যায়। এই 3 দিনেও অভ্র কলেজে আসে না। নেইমার ওয়েট না করতে পেরে একদিন বস্তিতে চলেই যায় বিকালে। কে মা তুমি? কোথায় যাবে এখানে? তোমাকে তো দেখে মনে হচ্ছে না এই এলাকায় থাকো। এই ময়লা আবর্জনার মধ্যে কি করতে আসলে? তাহলে এখানে অভ্র নামের একটা ছেলে থাকে। এখানে কোন গলিতে চায়ের দোকানও আছে। ও, তুমি এই ছেলের কথা বলছো? ছেলেটা অনেক ভালো, সবার সাথে খুব ভালো ব্যবহার করে, আবার খুব পরিশ্রমও করে দেখি। ওর বাড়ি ওই গলিতে গিয়ে সামনেরটা। আচ্ছা চাচা। তারপর আমি সোজা চলে যাই, গিয়ে হাত দিয়ে কাগজ সরাই, অভ্র বলে ডাক দিই। ও, আপনারা কিছু বুঝতে পারছেন না তাই তো? আসলে আমাদের বাসার সামনে যে গেট হয় না, বড় বড়, বস্তি এলাকায় গেটের পরিবর্তে পলিথিনের কাগজ দিয়ে গেট বানানো থাকে। আশা করি এবার কিছুটা বুঝতে পারছেন। ম্যাম এখানে তুমি 3-4 দিন ধরে কলেজে যাও না কেন? তোমাকে যে কলেজে থেকে যোগাযোগ করবে, তুমি তো ফোন ইউজ করো না, তাই তোমাকে এখন ডাকতে আসা। আসলে আমি ওকে বুঝতে দিলাম না আমি ওকে দেখতে এসেছি। না হয় কী যে ভাববে। যাই হোক,
আসলে ম্যাম কয়দিন ধরে আমার অনেক জ্বর, এজন্যই যেতে পারি নাই।